আজ অফিস ছুটি, টিভিটা ছেড়ে দিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিব ঠিক সেই সময় টিভির বড় পর্দার নিচে ছোট্ট হেডলাইনটা চোখে পড়ল, তুলিকে কয়েকটা নরপশু মিলে গণহারে রেপ করে রাস্তার ধারে নগ্ন অবস্থায় ফেলে রেখে চলে গেছে। মিনিটের মধ্যেই যেন আমার দুনিয়াদারি অন্ধকার হয়ে গেল। চায়ের কাপটা ঠাসঠাস করে মাটিতে পড়ে দুই টুকরো হয়ে গেছে। নিজের চোখকে যেন বিশ্বাসই করাতে পারছি না। পাশের রুম থেকে ছোট্ট বোনটা দৌড়ে আসলো কিছু পড়ার শব্দ শুনে। এসে দেখে চায়ের কাপটা মাটিতে পড়ে কয়েক টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আমার চোখ দিয়ে টপটপ করে পানি ঝরে পড়ছে। মিলি, মিলি হচ্ছে আমার ছোট বোন। ভাইয়া, কি হয়েছে তোর? আমার কোনো সারা শব্দ নাই, চোখ বড় বড় করে টিভির হেডলাইনটার দিকে এখনো তাকিয়ে আছি। মিলি, এই ভাইয়া, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? মিলিকে আঙ্গুল দিয়ে ইশারা করে টিভির হেডলাইনটা পড়তে বললাম। মিলি হেডলাইনটা পড়ে জোরে চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না, তুলির সাথে এমনটা হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। তুলি আর মিলি একই সাথে পড়ে, মিলির বান্ধবী তুলি, মিলি আমাকে তুলির সাথে রিলেশন করিয়ে দেয়, 2 বছরের রিলেশন আমাদের। আমাদের রিলেশন নিয়ে বাসায় ও কেউ অমত করেনি। তুলির ইন্টার পরীক্ষা শেষ হলে আমাদের বিয়ে হওয়ার কথা, পরীক্ষাটার জন্যই বিয়েটা আটকে আছে, না হয় তুলিকে অনেক আগেই নিজের করে নিতাম। মিলির চিৎকার শুনে আম্মু আব্বু দুজনেই রুম থেকে দৌড়ে আসে। আম্মু, কি হয়েছে? মিলি মিলি কান্না করতে করতে বলে, আম্মু টিভির হেডলাইনটা পড়ো। আম্মু হেডলাইনটা পড়ে ঠাসস করে সোফার উপরে বসে পড়ে। কারোর এই যেন বিশ্বাস হচ্ছে না। আমি নাহার বসে থাকা যাবে না, এখনই তুলির বাসায় যেতে হবে। গ্যারেজ থেকে গাড়িটা বের করে তুলির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমি কে সেট তো সবাই জানেন, এই নতুন করে কিছু বলার প্রয়োজন নাই। আমি আকাশ মাহমুদ, পড়ালেখা শেষ করে বাবার বিজনেস দেখাশোনা করছি। তুলির বাসায় যেতেই তুলির আম্মু আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল, বাবা, আমার মেয়ে। নরপশুগুলা যে আমার মেয়ের জীবনটা শেষ করে দিল, এখন কে আমার মেয়েটাকে গ্রহণ করবে? তুমিও তো গ্রহণ করবা না। আকাশ, ও কান্না করছে, প্লিজ এভাবে বলবেন না, তুলিকে কখনোই আমি ছাড়ব না। তুলি কোথায় এখন? তুলির আম্মু, তুলিকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে, ডাক্তাররা বলছে ওর শরীর থেকে প্রচণ্ড রকমের রিডিং হওয়ায় সে বেহুশ হয়ে গেছে, আর তুলির আব্বুও ওইখানে। আকাশ, আচ্ছা, আপনি থাকেন, আমি যাচ্ছি। আকাশ গাড়িটা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে পৌঁছানোর পর দেখে তুলির বাবা মাথায় হাত দিয়ে কেবিনের সামনে বসে আছে। আকাশ, আঙ্কেল, তুলি কোথায়? আঙ্কেল হাত দিয়ে দেখিয়ে দিল কেবিনের ভিতরে। আকাশ কেবিনের ভিতরে ঢুকে দেখে তুলি ছোট বাচ্চার মতো হসপিটালের বেডের মধ্যে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে, মুখে মাস্ক লাগানো। আকাশের চোখ জোড়া যেন আবার ভিজে যাচ্ছে। আকাশ আস্তে আস্তে করে তুলির কাছে যাই। তুলির কোনো সারা শব্দ নাই। সে তুলির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, আর মনে মনে একটা শপথ করে, কলিজা, তোমার এই অবস্থা যারা করছে তাদের একটাকেও আমি ছাড়ব না। আমার নিষ্পাপ কলিজাটার গায়ে যারা হাত দিচ্ছে ওদের হাত আমি ওদের দেহ থেকে আলাদা করে ফেলব। তুলিকে এই অবস্থায় দেখে আকাশ যেন আর নিতে পারছে না, ভিতর থেকে কুকড়ে কুকড়ে কান্না আসছে। কিভাবে পারল নরপশুগুলা নিজের শারীরিক চাহিদা মিটাতে এমন একটা নিষ্পাপ মেয়েকে গণহারে ধর্ষণ করতে? একটু পর ডাক্তার আসে, প্লিজ আপনি একটু বাহিরে যান, আমরা রোগীর চেক আপ করব। আকাশ কেবিনের বাহিরে এসে চুপ করে বসে আছে। একটু পর ডাক্তার বের হয়, আর রোগীর সাথে কে আছে ডাক দেয়, আঙ্কেল, আর আমি এগিয়ে যাই। ডাক্তার, দেখেন ওর উপরে অনেক ধকল গেছে, এইটুকু বাচ্চা মেয়ের সাথে এমন আচরণ করা হয়েছে, তাই সে মেনে নিতে পারেনি। আপনারা টেনশন করিয়েন না, এখন সমস্ত কিছু ঠিক আছে, আপনারা বিকালে ওকে ঘরে নিয়ে যেতে পারেন।
তবে যদি রোগীর জ্ঞান ফিরে আসে, আশা করি বিকালের আগেই জ্ঞান ফিরে আসবে। দুপুরের আগেই জ্ঞান ফিরে আসে তুলির। বিকালে তুলিকে বাসায় নিয়ে আসি আঙ্কেল আর আমি মিলে। তুলিকে রুমে শুইয়ে দিয়ে ওর পাশে বসে আছি। তুলি, বাবা আকাশকে এখান থেকে যেতে বলো। তুলির বাবা, তুলি মা কি বলছিস? আকাশ চলে যাবে মানি, সে তোর এমন ধারা খবর শুনে পাগলের মতো করে ছুটে আসে। তুলি, বাবা একবার বলেছি আর বলতে পারবো না, ওকে এখান থেকে চলে যেতে বলো, ওর চেহারা আমি আর দেখতে চাই না। আকাশ, তুলি কি বলছো তুমি এই সব? তুমি, কেন কি বলেছি শুনতে পান নাই? খুব চেঁচিয়ে বলে, আমি আপনার চেহারা দেখতে চাই না, আপনার জন্য আমার এই হাল হয়েছে, আপনি এখনই দূর হন আমার চোখের সামনে থেকে। আকাশ তো কিছুই বুঝে উঠতে পারছে না কি বলছে তুলি এই সব, আমার জন্য ওর এই হাল হয়েছে মানে কি? আমি তো ওকে ভালোবাসি, আমার জন্য কেন ওর এই হাল হব? ওর তো কোনো ক্ষতি আমি চাই না। তুলি, আপনি কি কানে শুনতে পান না? আপনাকে বলেছি এখনই আমার চোখের সামনে থেকে দূর হতে। আকাশ, আচ্ছা আচ্ছা যাচ্ছি, প্লিজ তুলি তুমি এভাবে রাগিও না। আচ্ছা আঙ্কেল থাকেন, আমি আসছি। চোখের পানি ঝরাতে ঝরাতে বাসায় এসে পড়ে আকাশ, যাকে এত ভালোবাসি সেই আমাকে এমন ভাবে দোষারোপ করল, তার সাথে এমন হওয়ার কারণ নাকি আমি? আচ্ছা সমস্যা নাই, দোষারোপ করো, যত ইচ্ছে হয় দোষারোপ করো, কিন্তু আমি হাল ছাড়ছি না। তোমার এই হাল যারা করেছে তাদের শরীর আমি টুকরো টুকরো করে নরপশুকে খাওয়াবো। এভাবে কিছুদিন কাটে। তুলি আমার থেকে সমস্ত যোগাযোগ অফ করে দিচ্ছে, বাসায় গেলেও উল্টাপাল্টা বলে তাড়িয়ে দেয়, আমাকে সে দুই চোখেই দেখতে পারে না কেন জানি। আমি কি এমন করলাম যে আমার সাথে এমন করছে ও? অন্যদিকে আম্মু প্রতিদিন জিজ্ঞাসা করে তুলি মা কেমন আছে, ওর খবর নিচ্ছি কিনা। আম্মুকে মিথ্যা বলতে হয় রোজ, এ ছাড়া কি বা করার আছে? আমার কেন জানি মনে হচ্ছে তুলি ছেলে জাতির উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে। একদিন বিকাল বেলা অফিস করে বাসায় ফিরছি, রাস্তায় জ্যাম লেগেছে তাই জ্যাম ছুটার অপেক্ষা করছি, কিন্তু হঠাৎ জ্যামে আটকে পড়া অন্য একটা গাড়ির দিকে নজর যায়। তুলি একটা ছেলের বাইকের পিছনে বসে আছে, ছেলেটাকে চেনা যাচ্ছে না কারণ হেলমেট পরা, তবে মেয়েটা যে তুলি সেটা স্পষ্ট বুঝাই যাচ্ছে। মাথায় যেন বাজ পড়েছে মতো অবস্থা, তুলি অন্য একটা ছেলের সাথে বাইকে? এটা কি করে হতে পারে? তুলি তো আমায় ভালোবাসে, তার চেয়ে বড় কথা এমন একটা ঘটনার পর ওর তো ঘরে বসে থাকার কথা, কিন্তু সে আমার সাথে এই রূপটা কি করে করতে পারল? জ্যাম ছুটছে তাই বাইকটা টান দিয়ে চলে গেল, আমিও বাইকের পিছু নিলাম। বাইকটা তুলির বাসায় সামনে থামল, ছেলেটা হেলমেট এখনো খুলে নাই, যে চেহারাটা দেখব। তুলি তারপর ছেলেটাকে জড়িয়ে ধরল, ছেলেটাও তুলিকে জড়িয়ে ধরছে, আমি আড়াল থেকে সব দেখছি, চোখের পানি যেন এখনই বৃষ্টির পানিতে পরিণত হবে। তুলি অন্য একটা ছেলের সাথে, সেটা মানতেই পারছি না। দুজনের মধ্যে কি কথা হলো সেটা শুনতে পেলাম না। তারপর ছেলেটা বাইকটা টান দিয়ে চলে যায় আর তুলি ঘরে ঢুকে পড়ে, না তুলির সাথে কথা বলা দরকার এ বিষয়ে। গাড়িটা স্টার্ট দিয়ে তুলির বাসার সামনে দাঁড় করালাম। পরে গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করতেই তুলির আম্মু আমাকে দেখে। তুলির আম্মু, বাবা কেমন আছো? আকাশ, জি আন্টি ভালো, আপনি কেমন আছেন? তুলির আম্মু, হা বাবা ভালো আছি। আকাশ, আচ্ছা আন্টি তুলি কোথায়? তুলির আম্মু, এই মাত্রই তো কোথা থেকে জানি এলো। কেন বাবা, তুলি তো সকালে বলে গেছে তোমার সাথে নাকি কোথায় যাবে। কেন তোমার সাথে কি যায়নি? আকাশ, মনে মনে তার মানি তুলি বাসা থেকে মিথ্যে বলে বের হয়েছে যে আমার সাথে কোথায় যেন যাবে, তাও আবার সকালবেলা। কি বলবো বুঝে উঠতে পারছি না। না আন্টি আসলে আমার সাথেই ছিল, তবে একটা কথা বলা হয়নি ওকে, তাই আবার ঘরে আসলাম। তুলির আম্মু, ও তাহলে যাও, তুলি উপরের রুমে আছে। আকাশ,
আচ্ছা বলে তুলির রুমে চলে যায়। তুলি কাপড় চেঞ্জ করছিল, আমাকে দেখে জোরে চিৎকার দিয়ে উঠল। আমি সাথে সাথে ওর মুখটা চেপে ধরলাম। আকাশ, কি হয়েছে? এভাবে চেঁচানোর কি আছে? তুলি, চেঁচাবো না মানে তুমি এখানে কি? আকাশ, আমি এখানে কি সেটা না হয় পরেই বললাম, কিন্তু আগে বলো ছেলেটা কে ছিল? আর তুলি, আমাকে দিন দিন এভয়েড কেন করছো? তুলি, সেটা তোমার না জানলেও চলবে ছেলেটা কে। আর আমি তোমায় এভয়েড করছি কারণ তোমার আর প্রয়োজনে নেই আমার লাইফে। আমি আমার লাইফ পার্টনার পেয়ে গেছি। আকাশ, সাথে সাথে মাথায় হাত দিয়ে ফেললাম। কি বলছো তুলি তুমি এই সব? আর কিছুদিন পর তোমার সাথে আমার বিয়ে, আর তুমি এখন বলছো আমাকে তোমার প্রয়োজন নেই? তুলি, কথা কি একবার বললে কানে ঢুকে না নাকি? দরকার নেই মানে দরকার নেই। তোমাকে আমি বিয়ে করছি না, আমি রাজকে ভালোবাসি, ওকেই আমি বিয়ে করব। আকাশ, রাজের নাম শুনে আকাশ আবারও একটা শকট খেল। কারণ রাজ ওর বন্ধু, আর রাজের সাথে ওর তুলিকে নিয়ে অনেক ভেজাল হয়েছে, তাই রাজ আর আকাশের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। রাজ নাকি তুলিকে ভালোবাসে, কিন্তু তার আগেই তুলির সাথে আকাশের সম্পর্ক হয়ে যায়। রাজ বলে যে তুলিকে ছেড়ে দিতে, কিন্তু আকাশ তা করে না। তাই রাজ ওকে বলে তুই আর তুলিকে আমি কোনো দিন এক হতে দিব না। কিন্তু কথা হচ্ছে তুলি তো রাজকে দুই চোখেই দেখতে পারত না, আর আজ সেই তুলিই বলছে রাজকে সে ভালোবাসে। আকাশ তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে, কলিজা তুমি না আমায় বলেছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না, তবে তাহলে আজ কেন এমন কথা বলছো? তুলি, কারণ তখনেরটা সব আবেগ ছিল, আর এখন আমি যথেষ্ট বড় হয়েছি আর বুঝতেও শিখেছি রাজ এই আমার জন্য পারফেক্ট। আর তোমার এই চেহারা নিয়ে আমার সামনে আর কখনো আসবে না। তোমার প্রতি আমার ঘৃণা ধরে গেছে যে কিনা তার জিএফকে অন্যের হাতে রেপ করায় তার সাথে আর যাই হোক না কেন ভালোবাসা নামক সম্পর্ক হয় না। আকাশের মাথায় যেন কিছুই ঢুকছে না। তুলিকে সে রেপ করিয়েছে মানে? কথার মারপেচ যেন বেড়েই চলেছে। তুলির কথা শুনে চোখ জোড়া আর নীরব থাকতে পারল না। চোখের কোনো বেয়ে টপটপ করে পানি ঝরছে। কলিজা, আমি জানি না তুমি কোনো কারণে বা আমার কোনো দোষের কারণে তুমি সাথে এমনটা করলে, তবে বিশ্বাস করো আমি তোমায় সত্যি ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। যেই রাজ তোমার কাছে ঘৃণার পাত্র ছিল আজ সেই তুমি তাকেই আপন করে নিলে, আমার কথাটা একবারও ভাবলে না। আর যেই অপবাদ তুমি আমায় দিল অন্যের হাতে তোমায় ধর্ষিত করিয়েছি তার ধারে কাছেও আমি নাই। তবে আমায় দোষারোপ করেছ এ নিয়ে আমার কোনো আফসোস নাই, তবে ভালোবাসাটা সত্যি ছিল এটা মনে রেখো। তুলি, এই যাও তো, তোমার ড্রামাগুলো দেখতে ভালো লাগছে না। বের হও ঘর থেকে, না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আকাশ, চলে যাচ্ছি, তবে শেষ একটা কথা মনে রেখো, আজ ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, এমন একদিন আসবে তুমি তুলি আমার ঘরের দুয়ারে গিয়ে হামাগুড়ি দিয়ে কান্না করবে। তুলি, এই তুমি যাবা না, আমি সত্যি সত্যি ঘাড় ধাক্কা দিব। আকাশ, যাচ্ছি যাচ্ছি। আকাশ চোখের পানি মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে পড়ে। তুলি, আসছে একদম, এই স্বপ্ন ভুলে যাও, এমন কখনোই আসবে না, তোমার মতো মানুষের দুয়ারে আমি যাব, আমার জন্য আমার রাজ আছে। আকাশ গাড়ি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে সোজা নিজের রুমে চলে যায়। মিলি লক্ষ্য করে আকাশের কিছু একটা হয়েছে, তাই সে আস্তে আস্তে আকাশের রুমে যায়। ভাইয়া, আমি আসব? লক্ষ্য করে আকাশ কাঁদছে। আকাশ মিলি না দেখে মতো চোখের পানি মুছে নেয়, কিন্তু মিলি তো সেই আগেই দেখে নিয়েছে। মিলি, ভাইয়া তোর কি হয়েছে বলতো? অন্য সময় অফিস থেকে এসে আগে আমার সাথে শয়তানি করিস, আজ কি হয়েছে তোর চোখ মুখ ফুলা লাগছে? আকাশ, না মিলি যেহেতু সবটাই জানে ওর কাছ থেকে লুকিয়ে কোনো ফায়দা নেই। মিলি, তুলি রাজকে ভালোবাসে, আমাকে না। মিলি, এই ভাইয়া কি বলছিস কি তুই এই সব যাতা? আকাশ, হারে মিলি, আমি সত্যি বলছি,
আমি নাকি লোক দিয়ে ওর সাথে ওইরূপ আচরণ করিয়েছি, কিন্তু বিশ্বাস কর আমি এমন ধারা কাজ করিন। মিলি, আমার ভাইয়ের উপর আমার বিশ্বাস আছে। আকাশ, তার থেকে বড় কথা আমি তো ওকে ভালোবাসি, তাহলে কেন আমি ওর সাথে এমন ধারা আচরণ করব? কিন্তু কেন জানি তার এমন মনে হয় এই কাজটা আমি করিয়েছি, তাই সে আমাকে ওর জীবন থেকে দূরে ঠেলে দিয়েছে আর রাজকে নিজের করে নিয়েছে। জানিস মিলি, আজ আমি তার বাসায় গিয়েছিলাম, সে আমায় বলে কিনা আমি ঘর থেকে বের না হলে সে আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। মিলি, ভাইয়া তুলি তোর সাথে এমন ধারা আচরণ করেছে? দাঁড়া, ওর কি হাল করি দেখিস। আকাশ, প্লিজ এমন কিছুই করিস না। মিলি, ভাইয়া তুই চুপ থাক, আমার ভাইয়ের সাথে প্রতারণা করেছে সে, আমি তার উত্তর তো চাইবই। আর ভাইয়া তুই একদম টেনশন করবি না, তোর জন্য এর থেকে ভলা মেয়ে আমরা বউ করে আনব। আকাশ, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, মিলিকে কি করে বলবো তুলি যে আমার সব। মিলি রুম থেকে চলে যায়। আকাশ বালিশের মধ্যে মুখ গুজে দিয়ে চোখের পানি ঝরাচ্ছে। অন্যদিকে রাজ তুলিকে ফোন করে, আমার বাবুটা কি করে? তুলি, এই তো বাবু শুয়ে আছি, আর বাবু আজকের দিনটা সেই মজার ছিল, আমি কখনো ভুলব না। রাজ, আচ্ছা তাহলে পরশু আবার ঘুরতে বের হই। তুলি, আচ্ছা কলিজা, কিন্তু আমাকে আজকের মতো আদর করতে হবে। রাজ, কলিজা করব তো, আমার বাবুকে না করলে কাকে আদর করব? আচ্ছা বাবু, আমার একটু কাজ আছে, পরে কথা বলি। তুলি, আচ্ছা কলিজা, ফোন রেখে দিয়ে শুয়ে আছে আর মনে মনে ভাবছে, আকাশ আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল, কি করে পারল সে এমনটা করতে। কিন্তু ভাগ্যিস রাজ সঠিক সময়ে আমার চোখটা খুলে দিয়েছে, ও না বললে কখনোই বিশ্বাস করতাম না যে এটা আকাশের কাজ। আর যাক, ভালোই হয়েছে ওই কুলাঙ্গারটা জীবন থেকে চলে গিয়েছে, আর রাজ আমার জীবনে এসেছে। আকাশের আগে যদি রাজের সাথে আমার সম্পর্ক হতো তাহলে এতদিনে জীবনটা সুন্দর করে সাজিয়ে নিতাম। রাজ তুলিকে কাজের কথা বলে ফোন রেখে দেয়, কারণ রাজের এখন রিমাকে সময় দিতে হবে। এমন কয়েকটা মেয়ের সাথে তার উঠাবসা, রানিং কয়েকটা মেয়ের জীবন একত্রে নষ্ট করছে সে। আকাশ শুয়ে শুয়ে তুলির সাথে ওর কাটানো স্মৃতিগুলো ভাবছে। হঠাৎ বিকলের আচরণটা চোখের সামনে ভেসে উঠে। নাহার নাহকে নিয়ে আর এক ফোঁটাও ভাবব না, সে রাজকে নিয়ে সুখে থাকুক, আজকের পর আর কোনো মেয়েকেই ভালোবাসব না, মা বাবা যার সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করে নিব। আর তুলি, তুমি চিন্তা করো না, তোমাকে নিয়ে আমার মনে কোনো আক্ষেপ নাই, তবে সময়ের চাকা উল্টো ঘুরবেই, কারণ রাজকে আমার থেকে ভালো কেউ চেনে না, সে শরীর খেকো, মেয়েদের শরীর এই তার ভালোবাসা, তুমিও সেই ফাঁদে পা দিয়েছ। আজ আমি কাঁদছি, তুমিও একদিন কাঁদবা, যেদিন তুমি আমার মতো কাউকে হারাবা, যেদিন সে তোমার দেহের সমস্ত অঙ্গের স্বাদ নিয়ে ছেড়ে দিবে। সেদিন আমি আকাশের কথা খুব মনে পড়বে তোমার, কিন্তু আফসোস সেই দিন আর আমাকে খুঁজে পাবা না। আমার দুয়ারে গিয়ে হামাগুড়ি দিয়ে কান্না করবা তোমায় মাফ করে দিয়ে বুকে টেনে নিতে, কিন্তু তখন সেই বুকে অন্য কারো স্থান হবে, যেই স্থানটা তোমার হওয়ার কথা ছিল। আকাশ নিজেকে গুছিয়ে নেওয়া চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তা পেরে উঠছে না। কিভাবে সে এতদিনের স্মৃতিগুলোকে নিমিষেই মুছে ফেলবে, এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মিলি তার মা বাবাকে সব বলে, তারাও যেন এক হতাশার মধ্যে পড়ে যায়। তাদের ছেলেটা এসব থেকে কিভাবে নিজেকে কাটিয়ে উঠবে সেই চিন্তায় যেন মাথা আর কাজ করছে না। আকাশ সকালবেলা চোখ খুলে দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। হায় আল্লাহ, আমার অফিস, আর তুলিকেও তো ফোন করতে হবে, কলিজাটা উঠেছে কিনা খবর তো এখনো নেওয়া হয়নি। পরক্ষণেই মনে পড়ে তার সাথে তো সমস্ত কিছুর ইতি টেনেছে তুলি, আবার মন খারাপ হয়ে গেল। ফ্রেশ হয়ে নিচে নামে। আকাশের আম্মু আজ আকাশের জন্য ওর পছন্দের খাবার রান্না করেছে, কিন্তু আকাশের গলা দিয়ে যেন এই সব নামছে না। সকালবেলায়
মিলি কলেজে না গিয়ে তুলির কাছে যায়। তুলি, আমার ভাইটা কি এমন দোষ করেছে যে তুই আমার ভাইটাকে ছেড়ে দিলই? তুলি, আমার ইচ্ছে হয়েছে তাই ছেড়ে দিয়েছি, তোর কোনো সমস্যা? মিলি, সমস্যা, কারণ তোর ইচ্ছে মতো তো আর সব হবে না। শুরুতে তোর আমার ভাইকে ভালো লেগেছে, আমি সব লাইন করে দিয়েছি, এখন আবার তোর ইচ্ছে হয়েছে তাই ছেড়ে দিয়েছিস, এমনটা করার তোর রাইট নাই। তুলি, এই কানের সামনে পেন করিস না তো, আমার যা ইচ্ছে হয় তাই করব। আর কার জন্য উকালতি করতে এসেছিস যে কিনা আমাকে ছেলে দিয়ে রেপ করাই তার জন্য? মিলি, তুলি, মুখ সামলে কথা বল। আমার ভাই এতটা নিচু না যে তোকে অন্যের হাতে রেপ করাবে। তুলি, এই যা তো সামনে থেকে আমার, আর তুই তোর উঁচু ভাইয়ের পা ধুয়ে ধুয়ে পানি খা, এখানে এসে এই সব বলে সময় নষ্ট করিস না। আর শোন, আমি রাজকে ভালোবাসি তাই তোর ভাইকে ছেড়ে দিয়েছি। তোর ভাই হিজড়া তাই আমাকে শারীরিক সুখ দেয়নি কখনো, তাই সে অন্য ছেলে দিয়ে রেপ করিয়েছে। আর রাজ আমাকে পরিপূর্ণ শারীরিক সুখ দেয়, তাই তোর ভাইকে ছেড়ে রাজের কাছে গিয়েছি। এখন দফা হ আমার ঘর থেকে। মিলি, চলে যাচ্ছি, তবে একটা কথা শুনে রাখো। আমার ভাই আমার এই ভাই, তাই তোর মতো মেয়ের শরীর সে বিয়ের আগে স্পর্শ করতে চায়নি, না হয় শরীর খেকো হলে অনেক আগেই তোকে নিয়ে বেড়ে যেত। তবে তুই এটার জন্য অনুতপ্ত হবি সেই সময়টা বেশি দূর না। ভালো থাক বলে মিলি ঘর থেকে বের হয়ে আসে। আকাশ নাস্তা করে ঘর থেকে বের হয়। আজ সে অফিসে যাবে না। ওর বাবাকে বলে ওকে কিছুদিন সময় দিতে, নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। ওর বাবাও বারণ করে না, বরং বলে যতদিন সময় চাই নিতে। তারপরেও যেন সে সমস্তটা ভুলে গিয়ে আবার আগের মতো হয়ে যায়। কিন্তু আকাশের জন্য তুলিকে ভুলা দুষ্কর, তাও সে চেষ্টা করে যাচ্ছে তুলিকে ভুলে যেতে। তুলির বাবা মাও সমস্তটা জেনে যায়। তুলির আম্মু তুলিকে বোঝালে সে সোজা বাংলায় বলে দেয় তাকে আর রাজকে আলাদা করতে চাইলে সে এ জীবন দিয়ে দিবে। তুলির আম্মু তাই আর এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করেনি। পরের দিন তুলি রাজের সাথে আবার ঘুরতে বের হয়। রাজ তুলিকে সমস্ত সুখ দেয়, সারাদিন রাজের সাথে ঘোরাফেরা করে। রাজ আজকে তার শারীরিক চাহিদা পরিপূর্ণ মিটিয়ে দিয়েছে। এখানে পাঠক ভাইদের জন্য একটা কথা বলি, একজনকে ভালোবেসে অন্য একজনকে শরীর বিলিয়ে দেওয়াটা কেউ মেনে নিতে পারে না। তবে এটা মনে রাখবেন, যেমন কর্ম তেমন ফল, যে যেমন করবে সে তেমন এই পাবে। তুলি বিকালে বাসায় এসে পড়ে রাজের সাথে সারাদিন ঘোরাফেরা করে। আকাশ নিজেকে গুছিয়ে নেওয়ার এত চেষ্টা করছে কিন্তু পারছে না। এভাবে সপ্তাহ খানিক পার হয়, কিন্তু তুলিকে সে কোনোভাবেই মন থেকে সরাতে পারছে না। না আর বসে থাকা যাবে না। একাকিত্ব যত সময় কাটাবো ততই তুলির কথা মনে পড়বে। কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে হয়তো ওকে ভুলে যাওয়া তেমন একটা কঠিন হবে না। আকাশ পরের দিন থেকে আবার নিয়মিত কাজকর্ম শুরু করে। অফিস যাওয়া, অফিস থেকে বাসায় ফিরা। যতটা সময় অফিসে থাকে ততটা সময় তুলিকে মনে পড়ে না, তবে বাসায় আসলে সেই তুলির স্মৃতিগুলো মনের মধ্যে আবার নাড়া দিয়ে ওঠে। আকাশ কেমন যেন চুপচাপ হয়ে গেছে। আকাশের আম্মু সেটা লক্ষ্য করে। না, আমার ছেলেটার মুখে আবার হাসি ফিরিয়ে আনতে হবে। আমার কলিগের সাথে আজকেই কথা বলবো, আমার ছেলের জন্য ওর মেয়ের হাত চেয়ে নিব। একদিন সকালবেলা আকাশ অফিসে যায়। অফিসে গিয়ে নিজের কাজ করছে এমন সময় পিয়ন ডেকে বলে কেউ একজন আমার সাথে দেখা করতে চায়। আকাশ আচ্ছা পাঠিয়ে দাও, আবার কাজে মন দিলাম। একটু পর কেউ একজন এসে কাশি দিল। আকাশ আমি তো দেখে পুরা থ, এমন হুড় পড়ি মেয়েটা কেড়ে। নিজেই ভাবতে লাগলাম, তবে মেয়েটার চেহারা দেখে কেন জানি পরিচিত পরিচিত মনে হচ্ছে। মেয়েটা এই যে মিস্টার আকাশ, আমাকে চিনতে পেরেছ? আকাশ জি না, তবে কেমন যেন পরিচিত মনে হচ্ছে। মেয়েটা আমি হচ্ছি তোমার আম্মুর কলিগের মেয়ে জেনিয়া। আকাশ ওহ আচ্ছা জেনিয়া, তুমি? কত বছর পর তোমার সাথে দেখা। জেনিয়া অনেক বছর পর,
সেই যে শহর ছেড়ে গেছি এদিকে আর আসা হয়নি, তবে তুমি তো বেশ হ্যান্ডসাম হয়ে গেছ। আকাশ, আরে কি বলছো, আমার মতো ক্ষেত এখানে কেউ আছে নাকি? জেনিয়া, এই যে মিস্টার নিজের বদনাম করা বন্ধ করেন, নিজের কমপ্লিমেন্ট নিজে না অন্যরা দেয়। আকাশ, জেনিয়া, আচ্ছা বলো কি খবর তোমার? আকাশ, হ্যাঁ ভালো, তবে তুমি আজ হঠাৎ এত বছর পর আমার সাথে দেখা করতে আসলে আমার ঠিকানা কোথায় পেলে? জেনিয়া, মনে মনে হু আসছে, সেই ছোটকাল থেকে ভালোবেসে আছি। তিনি বলেন ঠিকানা কোথায় পেলাম? মনের টানে ঠিকানা পেয়েছি বলদ একটা। আম্মু দিয়েছে, বলল আমার জন্য নাকি ছেলে ঠিক করেছে, তাকে নাকি অফিসে গিয়ে দেখে আসতাম, এসে দেখি তুমি। আকাশ, কি হো তোমার জন্য আমাকে ঠিক করেছে? কিছুই তো বুঝলাম না। জেনিয়া, কাল আন্টি আমাদের বাসায় গিয়েছিল, তোমার আর আমার বিয়ের কথা পাকা করে এসেছে। আকাশ, ও আল্লাহ, কি বলছে মেয়ে এই সব, আর আম্মু তলে তলে এত কিছু কখন করল? জেনিয়া, হয়েছে এবার চলো দুঞ্জে কোথা থেকে গিয়ে ঘুরে আসব। আকাশ, কি বলছো, পাগল হয়ে গেছ? এখন অফিস টাইম ঘুরতে যাব মানি? জেনিয়া, এই ছেলে বেশি কথা বলো তো দেখি, অফিস লাগবে না, এখন ঘুরতে যাব কথা ফাইনাল। আকাশ, কি বলবো কিছুই বুঝতে পারতেছি না, তুলিকে ভুলতে না ভুলতে আরেকজন এসে হাজির, আর আম্মু যে কি শুরু করছে। জেনিয়া, জোর করে আমায় ওর সাথে ঘুরতে নিয়ে গেল। কি আর করার, ওর সাথেই ঘুরতে বের হলাম। কারণ জেনিয়াকে আমি হাড়ে হাড়ে চিনি, ওর কথার অবাধ্য হলে অবস্থা খারাপ আছে। একবার ছোটবেলায় ওর কথা শুনিনি দেখে হাতের মধ্যে কামড়ে রক্ত বের করে দিয়েছিল। জেনি না, মনে মনে খুব খুশি সে তার ছোটকাল থেকে ভালোবেসে আসা মানুষটাকে নিজের করে পাবে, কিন্তু আকাশ জানে না যে জেনিয়া তাকে ভালোবাসে। আকাশ, ও মনে মনে ভাবে জেনিয়াকে বিয়ে করে সে আবার নতুন করে জীবন শুরু করবে। বাসা থেকে যখন জেনিয়াকে ঠিক করেছে তাহলে ওকে ঘিরেই বাকি জীবন পার করে দিবে, আর তুলিকে সে একদম ভুলে যাবে। কিন্তু আকাশের আরও কিছুটা সময় দরকার নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে তুলির আর রাজের সম্পর্ক আগের চেয়েও গভীর হয়ে উঠেছে। ওরাও সামনে বিয়ে করবে বলে ঠিক করে। তুলি রাজ বলতেই পাগল, সে আকাশকে সমস্তরূপে ভুলে গেছে, তার কখনো মনেই হয় না যে আকাশ নামের কোনো কেউ তার জীবনে ছিল। একদিন সকালবেলায় তুলি রাজকে ফোন দেয়, কিন্তু রাজ ফোন রিসিভ করে না। অনেকবার ট্রাই করে তাও ধরে না। তুলি মনে মনে ভাবে হয়তো কোনো কাজে আছে, ফ্রি হলে আমায় ফোন দিবে। দুপুর গড়িয়ে বিকাল হয় কিন্তু রাজের কোনো খবর নাই। তুলি আবার ফোন দেয়, এবারও আগের মতো ফোন রিসিভ করার কোনো নামগন্ধ নাই। তুলির এখন কেমন যেন একটা টেনশন হতে থাকে। সে মনে মনে ঠিক করে না রাজের বাসায় যাবে, বাসায় গিয়ে ওর খোঁজ করবে। তুলি রেডি হয়ে রিকশা নিয়ে রাজের বাসায় যায়। বাসায় গিয়ে দেখে ঘর তালা মারা। সে ফিরে আসতে যাবে, হঠাৎ একটা মেয়েলি কণ্ঠ কানে আসে। সে শিউর যে আওয়াজটা ঘরের ভিতর থেকেই আসছে। সে ঘরের সামনে থেকে রাজকে ফোন দেয়। রাজের ফোনটা ঘরের ভিতরে বাজছে। সে স্পষ্ট শুনতে পাচ্ছে, তার মানি রাজ বাসায় আছে। অন্যদিকে রাজ তো বিরক্ত হয়ে গেছে, বেয়াদবটা এতবার ফোন কেন দিচ্ছে, জানোয়ারটার জন্য ঠিকমতো কিছুই করতে পারব না। রিমা, কলিজাকে ফোন দিছে। রাজ, কলিজা তেমন কেউ না, ওই যে তুলি মেয়েটা আছে না সে। রিমা, খবরদার একদম, এখন তুলির ফোন রিসিভ করবা তো খবর আছে, এখন আমাকে আদর করবা শেষ কথা আমার। রাজ, আরে বাবু রাগো কেন, এখন তো তোমাকেই আদর করব। ওর ফোনকে ধরতে যাচ্ছে, বেয়াদব মেয়ে একটা, কিন্তু কলিজা ওকে মন মতো ইউজড করেছি। রিমা, একদম ঠিক কাজ করেছ বেয়াদব মেয়ে কোথাকার, এবার আমাকে আদর করো। রাজ, আচ্ছা। রাজ রিমার সাথে সঙ্গম করতে ব্যস্ত। এদিকে তুলির কেমন যেন একটা খটকা লাগে।
রাজ বাসায় থেকে আমার ফোন কেন তুলছে না? আবার একটা মেয়ের আওয়াজ ও কানে আসলো। দরজা তালা মারা, তাই সে জানালার কাছে গিয়ে পর্দাটা হালকা করে উপরে তুলে, তখন সে রাজের অপকর্মগুলো নিজের স্বচক্ষে দেখতে পায়, আর সাথে সাথে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছে না রাজ তার সাথে এমন ধারা ধোঁকাবাজি করেছে। আকাশের কথাগুলার মর্ম এখন তার বুঝে আসছে, কারণ আকাশ যা যা বলেছে আজ তার সাথে সমস্তটাই ঐরূপভাবে ঘটছে। তুলি রাজের বাসায় ঢোকার অন্য একটা রাস্তা আছে সেটা সে জানে। তুলির চোখ বেয়ে টপটপ করে পানি ঝরে পড়ছে। সে চোখ মুছে মাটি থেকে উঠে পিছনের দরজা দিয়ে রাজের বাসায় প্রবেশ করে। রাজ আর রিমা তাদের শরীরের ভোগ মিটাতে ব্যস্ত। তুলি তাদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। রাজ তুলিকে দেখে থতমত খেয়ে যায়। তুতু, তুমি এখানে? তুলি: কেন, অন্য কারো আশা করেছিলে নাকি? রাজ তাড়াতাড়ি রিমাকে ছেড়ে দিয়ে উঠে নিজের শরীরের কাপড় ঠিক করে নেয়। রিমাও বিপাকে পড়ে যায়। তুলি গিয়ে রাজের কলার ধরে বলে, এই কুত্তার বাচ্চা, কয়জনকে লাগে তোর? আমাকে ভোগ করিস যে, তোর নেশা মিটে না জানোয়ারের বাচ্চা? তোকে আজকে আমি শেষ করে ফেলব বলে রাজের গালে কষে একটা থাপ্পড় মারে। তুলি রাজকে থাপ্পড় মেরেছে দেখে রিমা গিয়ে তুলির গালে কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তুলি থাপ্পড়ে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। রিমা: এই বেয়াদব মেয়ে, তোর কত বড় সাহস, তুই আমার রাজের গায়ে হাত দিস? থাপ্পড়ের চোটে তুলির ঠোঁট কেটে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। তুলি রাজের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। রাজ হয়তো রিমাকে কিছু বলবে, কিন্তু না, রাজ তার ধারণা ভুল প্রমাণ করে রিমাকে জড়িয়ে ধরে। রাজ: এই তো আমার রিমা বাবুটা। তুলি মাটিতে পড়ে আছে। একটু পর রাজ রিমাকে ছেড়ে দিয়ে, এই রক্তচোষা, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস, বলে তুলিকে মাটি থেকে তুলে ওই কাটা ঘায়ের মধ্যে আরো কয়েকটা থাপ্পড় মারে। তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি? তাহলে তোর ধারণা ভুল, কারণ তোকে শুধু আমি ব্যবহার করেছি। কারণ ওই দিনটার কথা তুই হয়তো ভুলে গেছিস, যেদিন তোকে প্রপোজ করাই তুই আমায় জনসম্মুখে থাপ্পড় মেরেছিলি। কিন্তু আমি ভুলিনি। সেদিন শপথ করেছিলাম তুই আর আকাশকে আমি কোনো দিন এক হতে দিব না। তাই তোর সাথে ভালোবাসার মিথ্যে নাটক করে তোকে দিনের পর দিন ব্যবহার করেছি। আর তুইও পাগলের মতো আমার আচরণে সাড়া দিয়ে গেছিস। আর একটা কথা হয়তো তুই জানিস না, তোকে আকাশ নয়, আমি লোক লাগিয়ে রেপ করিয়েছি। যারা তোকে রেপ করেছে তাদের মধ্যে একটা মাস্ক পরা ছেলে ছিল, সেটা হচ্ছে আমি। আর তোর সাথে সবাই যা যা করেছে সেটার একটা ভিডিও ক্লিপ তৈরি করে তোকে বোকা বানাই। ভিডিওর ভয়েসটা আমার ছিল, কিন্তু সেটা এডিট করে আকাশের ভয়েস বসিয়ে দেই, আর ওর নাম বলে তোকে ওর বিপক্ষে বিষিয়ে তুলি। ভয়েসটা এমনভাবে এডিট করেছি যাতে করে তোর মনে হয় লোকগুলোকে আকাশ ঠিক করে পাঠিয়েছে তোকে রেপ করার জন্য। তুলি: জানোয়ার, তুই আমার এত বড় সর্বনাশটা কেন করলি? তোর কি ক্ষতি করেছিলাম আমি? আমার কলিজাটাকে আমার কাছে এভাবে কেন বিষিয়ে তুললি? রাজ, তোর মতো মেয়ের সাথে এমনটাই হওয়া উচিত, যে কিনা অন্যের কথায় তার ভালোবাসার মানুষটাকে ভুল বুঝে ছেড়ে দেয়। তার সাথে এমনটা না হয়ে কেমনটা হবে? তুই হচ্ছিস কাল নাগিনী। কত সুন্দর একটা সম্পর্ক মুহূর্তের মধ্যেই শেষ করে দিলই। কেন, তোর আর আকাশের না বিয়ে হওয়ার কথা ছিল? তাহলে কিভাবে পারলি ওকে ভুল বুঝতে? শোন, তোকে একটা কথা বলি, আমার সাথে আকাশের যাই হোক না কেন, তবে সে একজন ভালো মানুষ। আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি। তোর মতো পতিতা মেয়ে ওর যোগ্য না, তাই আলাদা করে দিয়েছে উপরওয়ালা। তবে যাক, মধ্যে দিয়ে আমি আমার ক্ষোভ তুলে নিয়েছি। এখন যা, আমার ঘর থেকে বের হ। আমি আমার রিমা বাবুকে আদর করব না, আমাদের আদর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? তুলি কান্না করতে করতে রাজের ঘর থেকে বের হয়ে যায়। আর মনে মনে ভাবতে থাকে, আল্লাহ, কত বড় ভুলটাই না করে ফেলেছি আমি। এখন আমি আকাশের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো? হীরাকে কাচের টুকরো ভেবেছি, আর কাচের টুকরোকে হীরা। সে কি আমায় আর গ্রহণ করবে? আমার শরীর তো ভোগ করে নিয়েছে রাজ।
তুলির যেন ভিতর থেকে মুচড়ে মুচড়ে কান্না আসছে। ওর মতো মহান মানুষকে ঠুকরে আমি বিষাক্ত একটা মানুষের সাথে সম্পর্ক গড়েছি এতদিন, যেই মানুষটা কিনা আমার ভার্জিনিটি নষ্ট হওয়ার পরেও আমায় আপন করে নিতে চেয়েছে। না, আমি আকাশের কাছে গিয়ে মাফ চেয়ে নিব, দরকার হয় ওর পায়ে পড়ব, তাও আকাশকে ছাড়া আমি বাঁচতে পারব না। আকাশের ওই দিনের কথাগুলো তার খুব মনে পড়ছে, যে ওর ঘরের দুয়ারে গিয়ে ভিক্ষুকের মতো হামাগুড়ি দিয়ে কান্না করব। কলিজা, জানি না তুমি আমায় মাফ করবে কিনা, কিন্তু কাল সকালেই আমি তোমার কাছে যাব, তোমার কাছে ক্ষমা চেয়ে আমাদের সম্পর্কটা আবার আগের মতো ঠিক করে নিব। অন্যদিকে আকাশ আর জেনিয়া দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছে। আকাশ ও মন স্থির করে নেয় সে জেনিয়াকে বিয়ে করে নেবে, কিন্তু তুলিকে এখনও সে পুরোপুরি ভুলতে পারে নাই। জেনিয়া সব সময় আকাশের সাথে ছায়ার মতো লেগে থাকে, ওর ভালোমন্দ সমস্ত কিছুর দেখাশোনা করে, কিন্তু আকাশের যেন কোথাও একটা কমতি মনে হয়, কারণ তুলির মতো ওর দেখভাল কেউ করতে পারবে না। আকাশ আর জেনিয়ার বাসা থেকে তাদের বিয়ের ডেট ঠিক হয়। ঠিক 1 মাস পর তাদের বিয়ে হবে। আকাশের বাবা লোক দিয়ে আজ এই বিয়ের কার্ড রেডি করে ফেলেছে। তিনি বিয়ের আগে টেনশন নিতে চান না, তাই আগে ভাগেই কাজ এগিয়ে রাখছেন। আকাশের বাবা, এই আকাশ, তোদের বিয়ের কার্ড রেডি, ধর নে, তোকে 20টা কার্ড দিলাম, তোর ফ্রেন্ড বা পরিচিত যারা আছে সবাইকে গিয়ে দিয়ে আয়। আকাশ কার্ডগুলো নিয়ে ভাবে কাকে কাকে দেওয়া যায়। সর্বপ্রথম মনে পড়ে তুলির কথা। সর্বপ্রথম কার্ডটা ওকেই দিব। আকাশ জেনিয়াকে সাথে করে নিয়ে তুলির বাসায় যায়, গিয়ে তুলির খোঁজ করে, কিন্তু তুলির আম্মু বলে সে বাসায় নাই। আচ্ছা আন্টি, ধরেন আমাদের বিয়ের কার্ড, বাসা থেকে বিয়ে ঠিক করেছে আমার আর জেনিয়ার, এই যে এ হচ্ছে জেনিয়া। জেনিয়াকে পরিচয় করিয়ে দেয়। তুলির আম্মু বিয়ের কার্ডটা দেখে হু হু করে কান্না করে দেয়, বাবা আমাদের ক্ষমা করে দাও, আমার মেয়েটা কি কারণে যে তোমার সাথে এমনটা করেছে জানি না, আমার মেয়ের পক্ষ হতে আমি ক্ষমা চাচ্ছি। আকাশ, ছি ছি আন্টি, কি করছেন? আপনি আমার মায়ের মতো, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন, এটা একদম বেমানান। প্লিজ আন্টি, যা হয়েছে ভুলে যান, আমিও ভুলে গিয়েছি। আর আন্টি, আপনারা সবাই আমাদের বিয়েতে আসবেন, বিশেষ করে তুলিকে নিয়ে আসবেন। তুলির আম্মু, বাবা অবশ্যই যাব, মা এদিকে আসো। জেনিয়াকে কাছে ডেকে জেনিয়ার মাথায় হাত বুলিয়ে দিল, মা, আকাশ আমার ছেলের মতো, ওকে নিয়ে সুখের সংসার করো, ওকে কখনো কষ্ট দিও না। জেনিয়া, আন্টি দোয়া করবেন আমাদের জন্য। তারপর আকাশ আর জেনিয়া বাসায় চলো আসে। অপরদিকে তুলি এখনো রাস্তায় রাস্তায় ঘুরছে পাগলের মতো, তার মাথায় যেন কিছুই কাজ করছে না। অনেক রাত করে বাসায় ফিরে সে। তুলির মা ওর জন্য দরজা খোলা রেখে অপেক্ষা করছে। এমন সময় তুলি ঘরের মধ্যে প্রবেশ করে। তুলির আম্মু দৌড়ে এসে, এই কোথায় ছিলি তুই এত সময়? আমার কত টেনশন হচ্ছিল, এদিকে তোর বাবাটাও বাড়িতে নাই। তুলি ওর মাকে ঝাপটে ধরে কান্না শুরু করে দিল। তুলির আম্মু, এই মেয়ে, কি হয়েছে তোর, কান্না করছিস কেন? তুলি, আম্মু, তোমার মেয়ে যে নষ্টা, তোমার মেয়ে যে হীরাকে কাচের টুকরো ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই তার আজ পদে পদে দুর্দশা হচ্ছে। কি করব বলো, কান্না না করে? আকাশের মতো মহৎ মানুষকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছি, এখন বুঝে আসছে আকাশের মর্ম। এই আম্মু, আমার আকাশকে তুমি আমার কাছে এনে দাও না। ও যে আমার উপরে রাগ করে আছে, ওকে যে বিনা দোষে ভুল বুঝে আমি দূরে সরিয়ে দিয়েছি, এখন ওকে ছাড়া কিভাবে থাকবো আমি? আম্মু দাও না, ওকে এনে আমার কাছে, কান্না করতে করতে। তুলির আম্মু, এখন আর কান্না কাটি করে কোনো লাভ নাই, সময় ফুরিয়ে গেছে এখন, এই জন্যই লোকে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়, না হয় পরে আফসোস করে লাভ হয় না। আর একটু আগে আকাশ এসেছিল, তোর জন্য কিছু একটা দিয়ে গেছে। তুলি, কই আম্মু, দাও না, আমার আকাশ আমার জন্য কি দিয়ে গেছে, আমার যে আর সহ্য হচ্ছে না। তুলির আম্মু ডয়ার থেকে বিয়ের কার্ডটা বের করে তুলির হাতে দেয়,
এই নে ধর তোর আমানত। আকাশ এটা তোকে দিতে বলে গেছে। তুলি বিয়ের কার্ড দেখে ওর মনটা খুশিতে ভর যায়, কারণ সে মনে করেছে ওর কলিজার টুকরা আকাশ ওকেই বিয়ে করবে। কলিজা, আমি জানতাম সবাই আমাকে ছেড়ে গেলেও তুমি আমায় ছেড়ে যাবে না। তুলি আস্তে আস্তে বিয়ের কার্ডটা খুলে, বরের জায়গায় আকাশের নাম লেখা, কোনো জায়গায় জেনিয়ার নাম লেখা, যেখানে ওর নাম থাকার কথা ছিল সে না বলে চিৎকার করে ওঠে, কারণ তার জায়গায় অন্য একজনের নাম বিয়ের কার্ডে। না, আমার আকাশ এটা করতে পারে না। তুলি পাগলের মতো আচরণ করতে থাকে, না 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 আকাশ, তুমি এটা করতে পারো না। আমি না হয় ভুল করেছি, সেটার শাস্তি তুমি আমায় দাও, কিন্তু এভাবে আমার জায়গায় অন্যকে বসিও না। তুলি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে পড়ে। তুলির আম্মু, এই তুলি, এত রাতে কোথায় যাচ্ছিস? তুলি আকাশের কাছে, আমার আকাশকে অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে আমার থেকে, আমি এখনই গিয়ে ওর পায়ে পড়ব। তুলির আম্মু কি বলবে তার কোনো আইডিয়া নেই। আকাশের কাছে যাবে ভালো কথা, কিন্তু এত রাতে, তাই তিনি তুলিকে মানা করে এখন না যেতে, যে সকাল হলে যেতে বলে। কিন্তু কে শুনে কার কথা? তুলি সেই রাতেই আকাশের বাসায় রওনা দেয়। আকাশ খাটে শুয়ে আছে, জেনিয়া ফোন দিয়েছে, ওর সাথে কথা বলছে, আর আকাশের আম্মু আব্বু ও ছোট বোন নিচে বসে বসে গল্প করছে জেনিয়া আর আকাশকে নিয়ে। এমন সময় হঠাৎ দরজায় খটখটায় কেউ একজন। আকাশের আম্মু, মিলিকে এসেছে এত রাতে দেখত। মিলি দরজা খুলে তুলিকে দেখে তাজ্জব বনে যায়, এই মেয়ে এত রাতে এখানে কেন? তুলিকে দেখতে পুরো পাগলের মতো লাগছে। তুলি, এই মিলি, আকাশ কোথায়? মিলি, কেন, তোর কি প্রয়োজন ভাইয়াকে দিয়ে? তুলি, আমার কলিজা, আমার প্রয়োজন থাকবে না তো কার থাকবে? মিলি, মানে বুঝলাম না। তুলি, সর, এত কথা জানি না আমি আকাশের কাছে যাব। মিলি, না, যাওয়া যাবে না, তোকে আমরা চিনি না, তুই এখন আমাদের এখান থেকে যা। মিলির গলার আওয়াজ শুনে মিলির আম্মু, কিরে, কে এসেছে? তুলি মিলিকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে আর আকাশের আম্মুর পায়ে পড়ে যায়, আন্টি, আমায় ক্ষমা করে দিন। আকাশের আম্মু, এই মেয়ে, এই কি করছো? কি পায়ে কেন পড়েছ? আর কিসের ক্ষমা? তুলি, আন্টি, আমি আকাশের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর এটাও বুঝতে পেরেছি যে আকাশকে ছাড়া আমার চলবে না। আকাশের আম্মু ঝাটকি দিয়ে পাটা সরিয়ে নেয়, এই মেয়ে, বের হও আমার ঘর থেকে। তুলি, না, আমি যাব না, আমায় ক্ষমা করে দিন না। আকাশের আম্মু, কেন, এখন কেন? এতদিন কোথাও ছিল তোমার এই ভালোবাসা? আমার ছেলেটাকে মাঝপথে একা ছেড়ে দিয়ে এখন এসে আদিক্ষেতা দেখাচ্ছ? আমার ছেলের জীবনে তোমার আর কোনো অস্তিত্ব নেই, তোমার জায়গা এখন অন্য কেউ দখল করেছে। এই মিলি, ওকে ঘর থেকে চলে যেতে বল। মিলি, তুলি, তোকে বলেছি ঘর থেকে বের হতে। তুলি, না, আমি যাব না। মিলি, তুই যাবি, তোর ঘর যাবে, তোর মতো নষ্টা মেয়ের এই ঘরে কোনো জায়গা নাই বলে তুলির হাত ধরে টানতে আরম্ভ করে। তুলিও জোর খাটাচ্ছে, সেও যাবে না। আকাশ জেনিয়ার সাথে কথা বলছিল, নিচে হৈহুল্লোর শুনো, এই জেনিয়া, লাইনটা একটু কাটো তো, নিচে কি যেন হয়েছে দেখে আসি। জেনিয়া আচ্ছা বলে লাইন কেটে দেয়, তবে জেনিয়াও সব জানে তুলির ব্যাপারে, কিন্তু সেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই, কারণ সে আকাশকে পেয়েছে। আকাশ নিচে গিয়ে দেখে তুলি ঘরে এসে হাঙ্গামা করছে। তুলি আকাশকে দেখতে পেয়ে দৌড়ে এসে আকাশের পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে, কলিজা, আমায় মাফ করে দাও প্লিজ, তোমার থেকে দূরে গিয়ে বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি, প্লিজ আমায় মাফ করে দিয়ে তোমার পায়ের নিচে একটুখানি জায়গা দাও। আকাশ, এই মেয়ে, পা ছাড়ো। তুলি, না, আমি পা ছাড়ব না, তুমি ওইদিন সত্যি বলেছিলে তোমার দুয়ারে এসে হামাগুড়ি দিয়ে কান্না করতে হবে, তখন আমি অন্ধ ছিলাম তাই বুঝি নাই, এখন আমার চোখ খুলেছে, আমার তোমাকে চাই আকাশ। আকাশ
এই মেয়ে পা ছাড়তে বলেছি না তোমাকে? আকাশ শরীরের শক্তি খাটিয়ে তুলির থেকে নিজের পা ছাড়িয়ে নেয়। তুলি ফ্লোরে বসে কান্না করছে। তুলিকে কান্না করতে দেখে আকাশের কলিজার মধ্যে কেমন যেন একটা পিনপিন করে ব্যথা করছে। সে আগেও তুলির কান্না দেখতে পারত না। সে লক্ষ্য করে তুলি একদম শুকিয়ে গেছে, আর দেখতে পুরো পাগল পাগল লাগছে। কেমন যেন একটা মায়া কাজ করছে ওর জন্য। না, আমার শক্ত হতে হবে। আমার সাথে যা করেছে তা এত সহজে ভুলে যাওয়ার মানুষ আমি না। আমি দিনের পর দিন ওর জন্য চোখের জল ঝরিয়েছি, কিন্তু সে আসেনি। এখন যখন আমার জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য অন্য একজন এসেছে, তখন তারও আমার কথা মনে পড়েছে। আসলে দুনিয়াটাই স্বার্থপর। তুলি, কলিজা দাও না, তুমি আমায় মাফ করে। তোমার পায়ের নিচে যে আমার শেষ ঠিকানা, তুমি ছাড়া যে আমায় আর কেউ বুঝবে না। মাফ করে দিয়ে একটা বার বুকে টেনে নাও না কলিজা। আকাশ, দেখো তুলি, এখন আর এই সব বলে কোনো লাভ নাই, কারণ এখন আমার জীবনে জেনিয়া এসে গেছে। তুমি যখন আমায় ছেড়ে দিয়ে চলে গেছো তখন আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমার জীবনটা যেন সেখানেই শেষ হয়ে গেছে। শরীর ছিল, তবে ভিতরের আত্মাটা মরে গিয়েছিল। সেই করুণ সময়ে জেনিয়া এসে আমার হাত ধরে, আর তার ভালোবাসা দিয়ে আমার সমস্ত অতীত ভুলিয়ে দিয়েছে। সে না থাকলে হয়তো এতদিনে আমি পাগল হয়ে যেতাম। তার এই প্রতিদান আমি ভুলতে পারবো না। আমায় ক্ষমা করো। জেনিয়াকে কষ্ট দিয়ে তোমায় আপন করতে পারবো না। জেনিয়া আমার জীবনে না আসলে হয়তো তোমায় নিয়ে ভেবে দেখতাম, কিন্তু এখন আর পসিবল না। তুলি, আমিও এখান থেকে যাব না তুমি আমায় বুকে টেনে না নিলে। আকাশ, আমার কসম দিলাম, তুমি যদি এই মুহূর্তে ঘর থেকে বের না হও তাহলে আমার মরা মুখ দেখবে। কলিজা, নাপলি যেমন কথা বলো না, আমি যাচ্ছি। তোমার কিছু হলে আমি মানতে পারবো না। তুলি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। পুরো ঘর যেন নীরব হয়ে যায়, কারোর মুখে কোনো কথা নাই। আকাশও নিজের রুমে চলে যায়। তার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। বালিশে মুখ গুজে দিয়ে অঝরে চোখের পানি ঝরাতে থাকে। হায় আল্লাহ, কেন তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আমি যে আর পারছি না এই সব সহ্য করতে। এতদিন তো সব ভালোই ছিল, কেন তুমি আজ আবার আনলে তুলিকে আমার সামনে? ওকে দেখলে যে নিজেকে ধরে রাখতে পারি না। জীবনের প্রথম ভালোবাসা, যতই দোষ করুক না কেন ভালোবাসাটাই যে চোখের সামনে ভেসে ওঠে। অন্যদিকে তুলি পাগলের মতো রাস্তায় হাঁটছে আর ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। তার কোনো হিতাহিত জ্ঞান এই নাই। এখন বলতে গেলে তার জন্য দুইটা অপশন ছিল, এক আকাশকে জীবন সঙ্গী করে নেওয়া, না হয় তো নিজেকে শেষ করে দেওয়া। আকাশ তো তাকে ফিরিয়ে দিয়েছে। এখন তার জন্য খালি একটাই রাস্তা খোলা আছে, নিজেকে শেষ করে দেওয়া। তাই করব, নিজেকে শেষ করে দিব। তুলি কান্না করতেছে আর রাস্তার ধারে পাগলের মতো হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সে রাস্তার মাঝে চলে আসে। এমন সময় হঠাৎ কোথা থেকে যেন একটা বড় গাড়ি তুলির দিকে তেড়ে আসে। তুলি রাস্তার মাঝেই দাঁড়িয়ে আছে। সে চাইলে সরে যেতে পারে, কিন্তু সে সরবে না। সে নিজের জীবন দিয়ে দিবে, কারণ ওর মতো অভাগা দুনিয়াতে থেকে মানুষের বোঝা বাড়িয়ে লাভ নাই। গাড়িটা তুলির শরীরের উপরে তুলে দেয়। তার মনে হচ্ছে সে যেন শূন্যের উপরে ভাসছে। শূন্য থেকে একটু পর মাটির উপরে সজোরে আছড়ে পড়ে। তুলির মাথা ভো ভো করে ঘুরছে, কেন জানি খুব কষ্ট হচ্ছে। তার মুখমণ্ডল অর্ধেকটা থেতলে গেছে। ভালোভাবে চোখ দিয়ে কিছু দেখতে পারছে না, তাও ঘোলাটে চোখগুলো দিয়ে দেখার চেষ্টা করে। তুলি লক্ষ্য করে সে মাটিতে পড়ে আছে, আর তার হাত একটা কবজি থেজে আলাদা হয়ে দূরে একটা জায়গায় পড়ে আছে। সে উঠার চেষ্টা করে, কিন্তু সে উঠতে পারছে না। উঠবে কি করে? তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। আরও লক্ষ্য করে তার মুখ দিয়ে রক্তের ফেনা বের হচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু সে তার পরেও খুশি, কারণ আকাশকে অন্যের হতে দেখার আগে সে এই দুনিয়ার মায়া ত্যাগ করবে। আকাশ তুলিকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। সকালে ঘুম ভাঙ্গে ফোনের আওয়াজে। ফোনের স্ক্রিনে দেখে মামুন ফোন দিছে। ফোন রিসিভ করে, কিরে কি হয়েছে, এত সকাল সকাল ফোন দিলই? মামুন, তুই তাড়াতাড়ি হসপিটালে আয়, তুলি অ্যাক্সিডেন্ট করছে, ওর অবস্থা ভালো না। মামুন আকাশ আর তুলির ব্যাপারে জানে, কারণ মামুন আর আকাশ বন্ধু।
তবে ওদের মধ্যে যে সমস্যা হইছে সেটা জানে না। সে তুলিকেও চিনে। আর মামুন জানল কি করে যে তুলি অ্যাক্সিডেন্ট করছে? কারণ মামুন হচ্ছে ডাক্তার। সে যেই হসপিটালে কর্মরত আছে সেই হসপিটালেই তুলিকে কয়েকজন লোক নিয়ে এসে অ্যাডমিট করায়। সে তুলিকে দেখেই চিনে ফেলে আর আকাশকে ফোন দেয়। আকাশের তো এটা শোনার পর দুনিয়াদারি যেন অলটপালট হয়ে গেছে। এই মামুন, কি বলছিস কি তুই? মামুন, সত্যি বলছি, একটু আগে কয়েকজন লোক মিলে তুলিকে হসপিটালে নিয়ে আসে। তুই তাড়াতাড়ি আয়, ওর অবস্থা ভালো না। আকাশের যেন কলিজা মোচড়ে উঠে। আকাশের চোখ দিয়ে টপটপ করে পানি ঝরতে শুরু করে। সে তাড়াতাড়ি বিছানা ছেড়ে শার্টটা গায়ে দিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়, বাসার কাউকে কিছু বলে না। হসপিটালে পৌঁছে তো সে পাগল পাগল হয়ে গেছে। মামুনের খোঁজ করে সে মামুন কোথায় আছে। অন্যদিকে তুলির আম্মু তো পাগল পাগল হয়ে যায়। মেয়েটা রাতের বেলায় ঘর থেকে বের হয়েছে, এখনো ঘরে ফিরেনি। একটু পর মামুনের সাথে দেখা হয়। কিরে তুলি, কোথায় রে? আমি ওকে দেখব। মামুন, তুই শান্ত হ, ওকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হইছে, এখানে বসে একটু রেস্ট কর। আকাশ অনবরত কান্না করেই যাচ্ছে। এই তুই পাগল হয়ে গেছিস, এখন আমার রেস্ট করার সময়? তুলির এই অবস্থা আর আমাকে বলছিস রেস্ট করতে? মামুন, প্লিজ এত উত্তেজিত হোস না। এদিকে জেনিয়া আকাশকে ফোন দিচ্ছে, সকাল থেকে কোনো খবর নাই। কারণ আজকে আকাশ ওকে গুড মর্নিং বলে নাই এখনো। জেনিয়া আকাশের আম্মুকে ফোন দেয়, আন্টি আকাশ কোথায়? কতগুলো ফোন দিয়েছি ওকে, কিন্তু রিসিভই করছে না। আকাশের আম্মু রুমে গিয়ে দেখে আকাশ রুমে নাই। ওকে তো দেখছি না মা, কোথায় বের হয়েছে কে জানে সকাল সকাল। দাঁড়া, তুই টেনশন করিস না, আমি ফোন দিচ্ছি। উনি তারপর ফোন কেটে আকাশকে ফোন দেয়। আকাশ এত সময় ইচ্ছা করেই ফোন রিসিভ করে নাই, কারণ ওর কোনো কিছুই যেন ভালো লাগছে না। পকেটে থাকা ফোনটা আবারও বাজতে আরম্ভ করে। সে এবার বিরক্তি নিয়ে পকেট থেকে ফোনটা বের করে দেখে ওর আম্মু ফোন দিছে। এবার ফোন রিসিভ করে। আম্মু। আকাশের আম্মু, কিরে তুই কোথায় গিয়েছিস সকাল সকাল? আকাশের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, সে কান্না করে দেয়। আকাশের আম্মু তো ভয় পেয়ে যায়। বাবা, কি হয়েছি, কান্না করছিস কেন? আমার খুব টেনশন হচ্ছে, তোর কিছু হয়নি তো? আকাশ, আম্মু তুলি অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা ভালো না, আমি হসপিটালে এসেছি, মামুন ফোন দিয়েছিল। আকাশের আম্মু ও জায়গার মধ্যে বসে যায়, কারণ তিনিও মেয়েটাকে নিজের মেয়ের মতো ভালোবাসত। কিন্তু ওই দিনের পর থেকে হয়তো মনের মধ্যে একটু ঘৃণা জন্ম নিয়েছে, কারণ তার ছেলেটাকে সে মাঝপথে একা ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু এখন কেন জানি উনারও খারাপ লাগছে। বাবা, টেনশন করিস না, আমরাও আসছি। তারপর ফোন রেখে দেয়। তুলিকে এখনও ওটি থেকে বের করে নাই। এদিকে আকাশের আম্মু আব্বু জেনিয়া সবাই হসপিটালে এসেছে। আম্মু হয়তো জেনিয়াকে বলেছে তাই সেও এসেছে। আকাশের আম্মু তুলির আম্মুকে ফোন করে হসপিটালে আসতে বলে উনিও রওনা দিয়েছে। জেনিয়ার চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে। আকাশ তাকে এখনো ভালোবাসতে পারে নাই। ওই মেয়েটাকেই সে ভালোবাসে না, হয়তো কি এভাবে ছুটে আসত। সবার চোখে মুখেই চিন্তার ছাপ। একটু পর তুলিকে বের করে কেবিনে দেওয়া হয়। ইতিমধ্যে তুলির আম্মু এসে গেছে। উনি তো এসেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আকাশ দৌড়ে গিয়ে তুলিকে ওটি করা ডাক্তারকে জিজ্ঞাসা করে, তুলির কি অবস্থা? ডাক্তার, আমায় ক্ষমা করবে, ওর অবস্থা ভালো না, আমরা ওর জন্য তেমন কিছুই করতে পারিনি। তার শরীরের বেশিরভাগ অঙ্গ নষ্ট হয়ে গেছে, মুখ থেতলে তেছে, মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। সে আর হয়তো ঘণ্টা খানিক বাঁচবে, আপনারা গিয়ে একজন একজন দেখা করে আসুন। ডাক্তারের এমন কথা শুনে আকাশের কান্নার গতি যেন আরও বেড়ে গেছে। এদিকে তুলির চোখ ঝাপসা হয়ে গেছে, কথাও যেন বলতে পারছে না। মনে হচ্ছে এখনই জানটা বের হয়ে যাবে। তাও সে বহু কষ্টে আকাশের নাম ধরে ডাকতে থাকে। কেবিন থেকে একজন নার্স বের হয়ে, আপনাদের মধ্যে আকাশকে রোগী তার সাথে দেখা করতে চায়। আকাশ তাড়াতাড়ি তুলির কেবিনে ঢুকে
সে তুলির অবস্থা দেখে মনে হচ্ছে সে নিজেই স্ট্রোক করে মারা যাবে। মুখে মাস্ক লাগানো, মুখের অর্ধেক অংশ পুরো নষ্ট হয়ে গেছে, হাত একটা নাই। তুলি, আকাশ আকাশ বলে এখনো ডাকছে। আকাশ দৌড়ে তুলির কাছে যায়, গিয়ে ওর হাত ধরে। তুলি ইশারায় বলছে ওর মুখ থেকে মাস্কটা খুলে দিতে। আকাশ মাস্কটা খুলে দেয়। আকাশের যেন কলিজাটা ফেটে যাচ্ছে, বৃষ্টির পানিও যেন আকাশের চোখের পানির কাছে হার মানবে। তুলি কথা বলতে চেষ্টা করে কিন্তু সে ঠিক মতো কথা বলতে পারছে না। আস্তে আস্তে করে বলে আকাশকে ওর আরও কাছে যেতে। আকাশ একদম ওর মুখের সামনে বরাবর গিয়ে বসে। তুলি, কলিজা আমায় মাফ করে দিও। আমি তোমার ভালোবাসা নিয়ে খেলা করেছি। এই যে দেখো তাই নিজেকে শাস্তি দিয়েছি। কিন্তু বিশ্বাস করো তাও তোমায় আমি ভালোবাসি। তোমাকে অন্যের সাথে দেখতে আমার খুব কষ্ট হবে কলিজা, তাই জীবন দিয়ে দিলাম। তুমি একদম কান্না করবা না কলিজা, আমি সব সময় তোমার সাথে আছি। কলিজা এই অভাগাটাকে মাফ করে দিও, না হয় উপরওয়ালাও আমায় মাফ করবে না। কলিজা আমি জানি আমি কলঙ্কিনী, আমি তোমায় ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস করো এতে তোমার জন্য মঙ্গল ছিল তাই তোমায় ঠকিয়েছি। কলিজা আমিও তো তোমায় ভালোবাসাতাম, কিন্তু তারপরেও কেন এমন করলাম? কলিজা আমি চাই নাই একটা অপবিত্র শরীর ভালোবাসায় জোড়াক। কলিজা মনে আছে তোমার সাথে আমি খারাপ ব্যবহার কখন থেকে শুরু করেছি? যেদিন আমায় কয়েকটা নরপশু মিলে গণহারে ধর্ষণ করেছিল, সেদিন থেকে আমার শরীরটা অপবিত্র হয়ে গেছে। এই নষ্টা শরীর নিয়ে ভালোবাসা নামক সম্পর্কটাকে অপবিত্র করতে চাইনি, তাই তোমার থেকে দূরে সরে গিয়েছি। না হয় যে কলিজা তোমার পবিত্র ভালোবাসাকে আমার নষ্ট শরীরটা অপবিত্র করে দেবে। আমি চাইনি আমার নষ্ট শরীরটা তুমি নিজের করে নাও, তাহলে যে তোমাকে ঠকানো হবে। আমার শরীরটা যে তার পবিত্র সতীত্বটা হারিয়ে ফেলেছে। আর কলিজা রাজ যখন আমায় ভিডিওটা দেখায় আমি জানতাম এটা ওর ষড়যন্ত্র, এটা তোমার কাজ হতে পারে না, কারণ রাজকে আমি হাড়ে হাড়ে চিনি, কিন্তু তারপরেও এটা নিয়ে তোমায় কথা শুনিয়েছি কারণ তুমি যাতে আমার থেকে দূরে সরে যাও। আর রাজের সাথে ইচ্ছায় এই সবে জড়িয়েছি, কারণ সে যেন নষ্ট একটা শরীর পায়। সে আমার জীবন নষ্ট করেছে তাই আমি তার জীবন নষ্ট করতে চেয়েছিলাম। সে আমার শরীর অপবিত্র করেছে, আমি চেয়েছিলাম এই অপবিত্র শরীর এই যেন সে সারা জীবন বহন করে, তাই তার জীবনসঙ্গী হতে চেয়েছিলাম। কিন্তু আমি হেরে গেছি, ওর চালের সাথে পেরে উঠিনি। আর তোমার কাছে ফিরে আসার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু যখন রাজের কাছ থেকে প্রতারিত হয়েছি তখন কেন জানি তোমার কাছে আবার ফিরে আসতে ইচ্ছে করেছে। ফিরে এসে যখন শুনলাম তোমার জীবনে অন্য কেউ এসে গেছে সেটা আর মেনে নিতে পারলাম না, তাই জীবনটাই দিয়ে দিলাম। আকাশ তুলির কথা শুনে হাউমাউ করে কান্না করে দেয়। কলিজা তুমি এমনটা কেন করলে? এসব তুমি আমায় আগে বলতে। তোমার শরীর তার সতীত্ব হারিয়েছে কিন্তু তোমার মন তো পবিত্র ছিল। কলিজা তুমি এমনটা কেন করলে? এতদিন নায় হয় তোমায় ভুল বুঝে দূরে ছিলাম, এখন সত্যটা জানার পর কিভাবে দূরে থাকবো আমি তোমার? কলিজা তুমি যে আমার পাঁজরের হাড় ছিলে, তুমি যদি আমার ছেড়ে চলে যাও এই বুকটা যে শূন্য হয়ে যাবে। বুকের পাঁজর থেকে যে হাড়টা ক্ষয় হয়ে যাবে। তুলি, কলিজা আমার না খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস আটকে আসছে আমার। কলিজা একবার বুকে নাও না আমায়। আকাশ শক্ত করে তুলিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। আকাশ অঝরে কান্না করতেছে। তুলি, এই কলিজা কান্না করে না। ওপারে গিয়ে উপর ওয়ালার কাছে একটাই দোয়া করব, উপর ওয়ালা যেন পরকালে তোমার আর আমার মিলন করিয়ে দেয়। আকাশের কান্না যেন থামতেছেই না। তুলি, কলিজা আমার মাটাকে একটু ডাক দিবা, আম্মুর মুখটা শেষবারের মতো একবার দেখব। আকাশ গিয়ে তুলির আম্মুকে ডাকে। তুলির আম্মু এন সবাই আস্তে আস্তে ভিতরে ঢুকে। তুলি, মা আমায় ক্ষমা করে দিও, আমার হাতে আর বেশি সময় নাই। আর মা তোমার মেয়ে দুশ্চরিত্রা না,
সময় করে কখনো আকাশ থেকে সমস্তটা শুনে নিও। আর এই যে জেনিয়া, এদিকে আসো। জেনিয়ার হাতটা নিয়ে আকাশের হাতের উপরে রাখে, একটা হাত দিয়ে কোনোভাবে পেঁচিয়ে ধরে বলে, আমার কলিজাটাকে কখনো কষ্ট দিও না, আমি ওকে খুব ভালোবাসি, তুমি ওকে কষ্ট দিলেও আমি ওপারে গিয়েও ভালো থাকতে পারবো না। হঠাৎ তুলি কথা বলা অফ করে দেয়, পুরো কেবিন জুড়ে কান্নার একটা রোল পড়ে যায়। সবাই কান্না করতেছে, আকাশ বাদে কেউ জানে না সত্যিটা কি। 2 বছর পর আকাশ আর জেনিয়ার একটা ফুটফুটে বাবু হয়। আকাশ রোজ একবার করে তুলির কবরে যায় জিয়ারত করতে, রোজ যেতে না পারলেও 2-3 দিন পর পর একবার যায়। আজকে তুলি মারা গেছে, 2 বছর পূর্ণ হয়েছে, সবাই মিলে তুলির করবে যায় জিয়ারত করতে। গত 2 বছর আগে এই দিনে তার কলিজাটা তাকে ছেড়ে চলে গেছে। আকাশ কবরের সামনে অঝরে কান্না করতেছে, সাথে জেনিয়াও। আকাশের আম্মু, বাবা না, এভাবে কান্না করিস না। আকাশ, মা জানো আমার তুলির কোনো দোষ ছিল না, সে একদম একটা নিষ্পাপ বাচ্চা ছিল, তারপরেও তাকে আমি আপন করে নেইনি, আমার জন্য আজ আমার কলিজাটা ওপারে চলে গেছে। আকাশ কান্না করতে করতে নাকে মুখে হেঁচকি উঠে গেছে। আকাশের আম্মু আর জেনিয়া ধরে নিয়ে গিয়ে বাসায় বসায়। তুলিকে আকাশদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয়েছে। আকাশের আম্মু, বাবা এমনভাবে কান্না করলে হয় বল? আচ্ছা কি হয়েছিল বল ওই দিন? আকাশ সমস্তটা খুলে বলে। সবার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে। তবে জেনিয়া আকাশকে খুব ভালোবাসে, সব সময় তার ভালোমন্দ দেখভাল করে, কোনো কিছুর এই কমতি রাখে না। আকাশ জেনিয়ার সাথে ভালো আছে, তবে সে তুলিকে এখনো ভুলতে পারে নাই। মাঝে মাঝে তুলির জন্য নীরবে চোখের জল ফেলে সে। সমাপ্ত।